প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় কান দিয়ে পুজ ও পানি পড়া। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার কে এম নুরুল আলম 1974 সালের মার্চ মাসে লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1999 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে ENT বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং এনটিভির সকল দর্শক শ্রোতাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। স্যার, কান দিয়ে পুজ এবং পানি পড়া, একেবারে অনুষ্ঠানের শুরুতে আসলে আপনার কাছে যে জিনিসটি জানবো সেটি হচ্ছে কান দিয়ে কখন পুজ এবং পানি পড়ে? স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আমাদের দেশে সাধারণত 13% মানুষ কানের শ্রবণজনিত বিভিন্ন সমস্যায় ভোগে। এর মধ্যে 9% মানুষ অধিক মাত্রার শ্রবণজনিত সমস্যা ভোগে। এর একটা বড় অংশই কান দিয়ে পানি এবং পুজ পড়াজনিত কারণে। সাধারণত কান দিয়ে পানি এবং পুজ পড়ে কানের দুই ধরনের সাধারণত অসুখ আছে। একটা হলো স্বল্পস্থায়ী, সেটাকে আমরা অ্যাকিউট অটাইটিস মিডিয়া বলি। আর একটা হলো দীর্ঘস্থায়ী মাত্রার অসুখ, যেটা হলো ক্রনিক অটাইটিস মিডিয়া। ক্রনিক অটাইটিস মিডিয়া আবার দুই ধরনের হতে পারে। একটা হলো ক্রনিক অটাইটিস মিডিয়া, এটা তুলনামূলক কম খারাপ আর কি, মানে সেফ ভ্যারাইটি বলি আমরা ইংরেজিতে। আর একটা হলো আনসেফ ভ্যারাইটি, মানে অতিমাত্রায় বিপজ্জনক। এই দুই অসুখের কারণে সাধারণত কান দিয়ে পুজ পানি পড়তে পারে। স্যার, কোন কোন অবস্থায় কান দিয়ে এই যে পুজ এবং পানি পড়ছে? সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের হয়ে থাকে। 5 বছরের নিচে বাচ্চারা সাধারণত এই অসুখে বেশি ভোগে। যদি ঘন ঘন ঠান্ডায় আক্রান্ত হয়, বিশেষ করে শীতকালে হয়, যে সমস্ত বাচ্চারা বোতলে দুধ খায়, তারপরে যদি তাদের ফ্যামিলিতে এই ধরনের কানের অসুখের ইতিহাস থাকে, সাধারণত যে সমস্ত বাচ্চা ডে কেয়ার সেন্টারে থাকে, ঘন ঘন সর্দি কাশিতে আক্রান্ত হয়, নাকে যদি সমস্যা থাকে, যেমন নাক বন্ধ থাকে, নাকে অ্যালার্জি থাকে, আমাদের নাক এবং নেজোফেরিংসে যদি কোনো ধরনের টিউমার হয়, যদি তালুকাটা থাকে, এই ধরনের বাচ্চাদের সাধারণত অ্যাকিউট স্বল্প মাত্রার কানের পুজ পানি পড়তে পারে। আর দীর্ঘদিন ধরে পড়ে সেই সমস্ত যদি ঘন ঘন রিপিটেড অ্যাটাক অফ অ্যাকিউট আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, যেমন সাইনোসাইটিস হইতে পারে, রাইনাইটিস হইতে পারে, তারপরে টনসিলাইটিস, ফেরিনজাইটিস, তারপরে নাকের পিছনে নেজোফেরিংসে এক ধরনের টনসিল থাকে, তাকে আমরা অ্যাডিনোয়েড বলি। আর বিভিন্ন সোশিও ইকোনমিক কন্ডিশনে এই সমস্ত কান পাকা রোগ বেশি হতে পারে। যেমন ক্রাউডেড এরিয়াতে বসবাস করে, লো সোশিও ইকোনমিক কন্ডিশনে বেড়ে ওঠে, বিভিন্ন ক্রেনিওফেশিয়াল অ্যাবনর্মালিটি হয়ে যাবে, যেমন তালুকাটা, তারপরে ক্লেফট লিপ, ক্লেফট ফেলেট, তারপরে ডাউন সিনড্রোম, কোয়ানাল অ্যাট্রেসিয়া থাকে অনেক সময়, এটা হতে পারে। স্যার, আসলে লক্ষণ উপসর্গের যে বিষয়গুলো সেটি আসলে কতদিন ধরে থাকবে? যেগুলো স্বল্প মাত্রার কান দিয়ে পুজ পানি পড়া, যেমন এই অ্যাকিউট অটাইটিস মিডিয়া বলি, এই সমস্ত বাচ্চারা সাধারণত শীতকালে ঠান্ডা কোল্ড এক্সপোজার বা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হলে হঠাৎ করে তাদের কান ব্যথা হয়। কান ব্যথা থেকে জ্বর থাকতে পারে, এবং আমরা যদি অটোস্কোপিক এক্সামিনেশন করে দেখি যে কান লাল হয়ে আছে, রেড এবং বাল্জড হয়ে আছে, এবং কান ব্যথার একটা পর্যায়ে আস্তে আস্তে সিভিয়ার হয়। যখন অতিমাত্রায় সিভিয়ার হয়, তারপরে কানের মধ্যে ছিদ্র হয়ে যায় এবং পুজ পানি বের হয়ে গেলে তখন কান ব্যথা আস্তে আস্তে কমে যায়। আর যেগুলো দীর্ঘস্থায়ী, যেমন ক্রনিক অটাইটিস মিডিয়া, যেটা সেফ ভ্যারাইটি বলি আমি, কম খারাপ আর কি, সেফ ভ্যারাইটিতে সাধারণত সেটা যদি আপনার রিপিটেড, সেগুলো আপনাকে আমি প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলো বলছি, যে রিপিটেড অ্যাটাক অফ আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন আর রিপিটেড অ্যাটাক অফ অ্যাকিউট অটাইটিস মিডিয়া, মানে কম অ্যাকিউট স্বল্প মাত্রার অটাইটিস মিডিয়া যদি বারবার হয়, সেইটা ক্রনিক অটাইটিস মিডিয়াতে ডেভেলপ করতে পারে। তো যেগুলা সেফ ভ্যারাইটি, সেক্ষেত্রে সাধারণত কান দিয়ে পুজ পানি আসতে পারে, এবং
পর্দা আমরা এক্সামিন করলে কানের পর্দা টিম্প্যানিক মেমব্রেন যেটা বলি সেখানে ছিদ্র থাকবে। পরীক্ষা নিরীক্ষার যে বিষয়গুলোর কথা আপনি বলছিলেন যে চিকিৎসকের শরণাপন্ন হলো, তারপরে আপনারা কি কি পরীক্ষা নিরীক্ষা করেন? এটা দুই ধরনের, যদি কনিক অটাইটিস মিডিয়া সেফ ভ্যারাইটি হয় সেক্ষেত্রে আমরা সাধারণত যদি কানে পুষ্পানি ডিসচার্জ থাকে সেক্ষেত্রে আমরা প্রথমে কনজারভেটিভ চিকিৎসা দিই। কনজারভেটিভ চিকিৎসা সাধারণত অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিভ, লোকাল অ্যান্টিবায়োটিক যেটা কানের ড্রপ আছে এগুলা। চিকিৎসা পদ্ধতির বিষয়গুলো আপনার কাছ থেকে জানবো, তবে কিভাবে আসলে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনারা নিশ্চিত হন যে না এই কারণে আসলে পুজ ও পানি পড়ছে? পরীক্ষা নিরীক্ষা সাধারণত আমরা এক্সামিনেশন আছে যেটা অটোস্কোপিক এক্সামিনেশন করে আমরা কানে দেখতে পাই যে এই সমস্যাগুলো আছে। আর এমনি বিভিন্ন পরীক্ষা আছে, কানের হিয়ারিংয়ের মাত্রা কি অবস্থা আছে এটা দেখার জন্য এক ধরনের পরীক্ষা আছে, যেমন পিওর টোন অডিওমেট্রি আছে। সেটা করলে আমরা হিয়ারিং কোন মাত্রার বধিরতা আছে সেটা আমরা বুঝতে পারি। আবার অনেক সময় যেমন কানের পিছনের দিকে মাস্টয়েড বোন থাকে, সেখানে মাস্টয়েড এয়ার সেলে অনেক সময় মাস্টোডাইটিস থাকতে পারে, সেটা দেখার জন্য আমরা এক্সরে করি। এক্সরে মাস্টয়েড টাউন্সভিউ ধরনের এক ধরনের করি। অনেক ক্ষেত্রে বিশেষ আমরা সিটি স্ক্যানও করতে পারি, কানের মিডল এয়ার ইনার এয়ার দেখার জন্য সিটি স্ক্যানও আমরা করতে পারি। রোগ ডায়াগনোসিস হবার পর আসলে রোগীদের সাথে কাউন্সিলিংটি কিভাবে করেন যে চিকিৎসা পদ্ধতিতে যাবার আগে? প্রথমে সেফ ভ্যারাইটি, সেখানে কনজারভেটিভ চিকিৎসা দেওয়ার পরে যদি কান যখন শুকিয়ে যায়, ড্রাই হয়ে যায়, পুষ্পানি না থাকে, তখন রোগীদেরকে আমরা একটা চিকিৎসা অফার করি যে আপনি অপারেশন করে কানের পর্দা নিতে পারেন। লাগিয়ে নিলে সেক্ষেত্রে আর এই ধরনের রিপিটেড পুষ্পানি কানে হয় না। আচ্ছা, কান ভালো হয়ে যায় এবং তার শ্রবণ শক্তিরও উন্নতি ঘটে। আর যদি কানের পর্দা ছিদ্র থাকে, যতদিন ছিদ্র থাকবে ততদিনই তার সম্ভাবনা থাকবে কান দিয়ে পুষ্পানি পড়ার। আর যেটা আনসেফ ভ্যারাইটি, সেই ক্ষেত্রে আনসেফ ভ্যারাইটিতে কি হয়, কানের ভিতরে হাড়ে ইনফেকশন থাকে, কানের যে আমাদের আপনারা জানি 3টা ওসিকল থাকে, ওসিকলগুলো ইরোটেড থাকে, কানের ভিতরে আরেকটা রোগ থাকে যেটাকে কোলিস্টিওটোমা বলে। তো এটা আনসেফ ভ্যারাইটি কেন বলা হয়? আনসেফ ভ্যারাইটি যদি দীর্ঘদিন চিকিৎসা ঠিকমতো না হয় বা বিনা চিকিৎসায় থাকে, তাহলে এই কোলিস্টিওটোমার একটা বৈশিষ্ট্য হলে এগুলো হাড় ক্ষয় করে, বোন ইরোশন করে। যে বোন ইরোশন করলে আপনি জানেন যে আমাদের কানের যে মিডল এয়ার, এর সুপারলি আমাদের ব্রেইন থাকে, অনেক সময় এই মিডল এয়ার থেকে ইনফেকশন মে স্প্রেড টু দ্য ব্রেইন। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের মেনিনজাইটিস হতে পারে, ব্রেইনে ইনফেকশন হতে পারে, মেনিনজাইটিস, এনকেফেলাইটিস, এবং ব্রেইনে পোড়া পর্যন্ত হতে পারে, অ্যাবসেস ডেভেলপ করতে পারে। ব্রেইনে পোড়া বা মেনিনজাইটিস এগুলা খুব লাইফ থ্রেটেনিং কন্ডিশন। সেই ক্ষেত্রে আমরা রোগীদেরকে বলি যে আপনার অপারেশন করাতেই হবে। স্যার, চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে কখন আসলে একেবারেই অপারেশন ছাড়াই চিকিৎসা পদ্ধতি সম্ভব হবে আর কখন আসলে অপারেশনে যেতেই হবে? কনিক অটাইটিস মিডিয়া সেফ ভ্যারাইটি যেটা, এটাতে সাধারণত আমরা প্রথমে পুষ্পানি নিয়ে যখন রোগী আমাদের কাছে আসে তখন আমরা কনজারভেটিভ চিকিৎসা দিয়ে অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিক, কানের ড্রপ, নাকের ড্রপ দিয়ে 2 সপ্তাহ চিকিৎসা নেওয়ার পর রোগী কানের ডিসচার্জ কমে যায়। তো পরবর্তী যখন আসে তখন কান সাধারণত ড্রাই হয়ে যায়। তখন চিকিৎসার অপশন হলো যে একটা অপারেশন আছে মাইরিঙ্গোপ্লাস্টি বা টিম্প্যানোপ্লাস্টি, অপারেশন করে কানের পর্দা লাগিয়ে নেওয়া যায়। পর্দা লাগিয়ে নিয়ে যদি নতুন পর্দা হয়ে যায়, টিম্প্যানিক মেমব্রেনের যে পারফোরেশন বন্ধ হয়ে গেলে সেই ডিজিজ মুক্ত হয়ে যায়, আর কখনো কান দিয়ে পুষ্পানি পড়ার সম্ভাবনা থাকে না। এবং এক্ষেত্রে কানের রিকারেন্ট ডিসচার্জে যে সমস্যা থাকে সেটা বন্ধ হয়ে যায় এবং তার শ্রবণ শক্তিরও উন্নতি হয়। এটা হলো সেফ ভ্যারাইটি। আর যেটা আনসেফ ভ্যারাইটি বলে, যেখানে কোলিস্টিওটাম থাকে, বোন ইরোশন হয় এবং লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন ডেভেলপমেন্টের সম্ভাবনা থাকে, সেখানে একমাত্র ট্রিটমেন্ট অপশন সার্জারি করে এই ডিজিজ ইরেডিকেট করতে হয় এবং হিয়ারিং মেকানিজম আমরা সাধারণত রিকনস্ট্রাকশন করে দিই। সেখানে নতুন মাস্টয়েড ক্যাভিটি, হিল্ড মাস্টয়েড ক্যাভিটি হয় এবং হিয়ারিংও ইমপ্রুভমেন্ট হয়। সেই অপারেশন করলে তার ভবিষ্যতে এই থেকে যে আনসেফ ভ্যারাইটি CS1 উইথ কোলিস্টিওটোমা বা CS1 লেটেস্ট টার্ম হলে অ্যাক্টিভ স্কোয়ামাস ভ্যারাইটি, এ থেকে যেই ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করার পসিবিলিটি ছিল সেগুলা থেকে সে রোগমুক্ত হয়ে যায় এবং এই ধরনের পসিবিলিটি থেকেও তার বিপদ থেকে সেই মুক্ত হয়ে যায়। কিন্তু যদি সে এটা আনট্রিটেড থাকে বা মেলট্রিটেড থাকে, তাহলে যে কোনো সময় লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন মানে জটিলতা দেখা যায়। যারা আসলে সেই চিকিৎসাটি করাচ্ছেন না, সঠিক সময় করাচ্ছেন না, কিংবা আসলে একেবারেই করাচ্ছেন না, তাদের ক্ষেত্রে পরবর্তী জীবনে কি কি সমস্যা হতে পারে? CS1 উইথ কোলিস্টিওটোমা থাকে বা আনসেফ ভ্যারাইটি, যেটা আনসেফ ভ্যারাইটিতে সাধারণত রোগীরা এই ধরনের সমস্যা নিয়ে আসে যে কান দিয়ে
সবসময় কিছু না কিছু পুজ পড়ে এবং সেই পুজ অত্যন্ত দুর্গন্ধযুক্ত এবং পুজের ঘ্রাণটা নিলে আমরা বুঝি যেটা আনসেফ ভ্যারাইটি। দুর্গন্ধ কেন হয়? যেখানে হাড্ডিতে ইনফেকশন থাকে, যার কারণে এই দুর্গন্ধটা হয়। এবং এখানে আরেকটা সমস্যাতে কোলেস্টেটোমা থাকে। এই কোলেস্টেটোমাটার একটা প্রপার্টিস হলো তারা বোন ইরোড করে, মানে হাড্ডি ক্ষয় করে। হাড্ডি ক্ষয় করে যেখান থেকে ইনফেকশন বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। যেমন সাধারণত আমাদের কানের খুব কাছাকাছি ব্রেন থাকে, ব্রেইনে ইনফেকশন চলে যায়। যার ব্রেইনে ইনফেকশন চলে গেলে সাধারণত মেনিনজাইটিস ডেভেলপ করে, ব্রেইন অ্যাবসেস ডেভেলপ করতে পারে, এনকেফালাইটিস ডেভেলপ করে, থম্বোফ্লেবাইটিস, ব্রেইনের ভিতরে বিভিন্ন সাইনাস আছে, সাইনাস থম্বোসিস হতে পারে, থম্বোফ্লেবাইটিস ডেভেলপ করে। সেই ক্ষেত্রে যদি অপারেশন করা হয় সেক্ষেত্রে এই ধরনের জটিলতা দেখা দেওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়। নিশ্চয়ই। কান দিয়ে পুজ এবং পানি পড়া নিয়ে আমরা আপনার কাছ থেকে আরো শুনবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কান দিয়ে পুজ ও পানি পড়া নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। এই শীতে অনেকেই কমপ্লেন করছে গায়ে ব্যথা বেড়ে গিয়েছে। এই গায়ে ব্যথাটা কিন্তু শীতকালে খুবই স্বাভাবিক, কিন্তু কিছু রিপোর্ট আছে, ব্লাড রিপোর্ট, যে রিপোর্টগুলো খারাপ হয়ে গেলেও কিন্তু আপনার গায়ে ব্যথা, পায়ে ব্যথা হতেই পারে। শীতকালে যে কোনো মানুষেরই ইমিউন পাওয়ারটা একটু কমে যায়। সেই ক্ষেত্রে এই শারীরিকভাবে যদি আপনার ব্যথাটাও বাড়ে তাহলে কিন্তু আপনার ভোগান্তির আর শেষ নেই। সেই ক্ষেত্রে আপনাকে আমি বলবো যে আপনার ইউরিক অ্যাসিড বা বাতের কোনো সমস্যা হলো কি না সেটি চেক আউট করতে হবে। যদি আগে থেকেই সেই বিষয়টি থেকে যায় সেক্ষেত্রে আপনার গায়ে ব্যথা স্বাভাবিক। কিন্তু কিছু পরিমাণ কিছু খাবার আছে, যেই খাবারগুলো আপনি যদি খাদ্য তালিকা থেকে বাদ দেন অথবা খাদ্য তালিকায় ইনক্লুড করেন তাহলে গাউট বা বাতের এই সমস্যা থেকে আপনি কিন্তু রেহাই পেতে পারেন। সেই খাবারগুলোর ভিতরে প্রথমেই চলে আসে যেগুলো আপনাকে বাদ দিতে হবে, কারণ কিছু খাবার আছে যেগুলো ইউরিক অ্যাসিড সমৃদ্ধ এবং ইউরিক অ্যাসিডের পরিমাণ বডিতে বাড়িয়ে দিয়ে আপনার বাতের সমস্যাও সৃষ্টি করে এবং সমস্যা থাকলে সেটিও বাড়িয়ে দেয়। সেই খাবারগুলোর ভিতরে প্রথমেই চলে আসে পুঁই শাক, পালং শাক। পুঁই শাক এবং পালং শাক অনেক ভালো, পালং শাক তো খুবই ভালো, সবাই আমরা জানি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটি আর ভালো থাকে না। পালং শাকের যে উপাদানগুলো আছে এবং পুঁই শাকের উপাদানগুলো ইউরিক অ্যাসিড বাড়াতে খুবই সাহায্য করে। যাদের বাতের রোগ আছে, যাদের বাতের সমস্যা আছে বা গাউটের প্রবলেম, তাদের ক্ষেত্রে কিন্তু এই দুটো আপনার ব্যথার পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দিবে। তাছাড়া খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে আপনাকে চিংড়ি মাছ। চিংড়ি মাছ খেলেও আপনার বডির যে ইনফ্লামেশন সেটা কিন্তু বেড়ে যাবে। মাশরুমও বাদ দিতে হবে আপনার খাদ্য তালিকায়। মাশরুম খুবই ভালো আমরা জানি, কিন্তু কিছু ক্ষেত্রে গাউটের পেশেন্টের অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করে। তাছাড়া কিছু আমাদের স্পেশালি যারা পুরান ঢাকায় থাকে তাদের ক্ষেত্রে স্পেশালি দেখা যায় নিহারি বা তেহারি এগুলো খাওয়ার বেশি একটা ঝোঁক থাকে। সেই ক্ষেত্রে তাদের দেখবেন যে ওজন যেভাবে অনেক বেড়ে যায় এবং গায়ের ব্যথা অনেক বেশি থাকে এবং শীতকালে তো তাদের ব্যথার অনেক কমপ্লেইন আমাদের এখন পর্যন্ত পেশেন্ট এসে বলেই যায়। সেই ক্ষেত্রে আমি তাদেরকে বলবো যে খাদ্য তালিকা থেকে নিহারি বা তেহারি আপাতত একটু স্টপ রাখেন, কেননা এইগুলো যদি আপনার ইউরিক অ্যাসিড বেড়ে যায় তাহলে আরও বেড়ে যেতে সাহায্য করবে। তাছাড়া আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে গরু খাসির মাংস। সরাসরি খাদ্য তালিকায় যত আপনি গরু খাসির মাংস রাখবেন, ফ্যাটি ফুডগুলো রাখবেন, আপনার খাদ্য তালিকার সাথে সাথে আপনার ইউরিক অ্যাসিডও এনরিচ হয়ে যাবে। তাহলে আপনি খাবার তালিকায় কী রাখবেন? খাদ্য তালিকাটা রাখতে হবে একদম সিম্পলভাবে। খাদ্য তালিকাতে আপনি প্রচুর পরিমাণ হোল গ্রেন জাতীয় কোনো একটা শস্য রাখতে পারেন। সেক্ষেত্রে আপনি লাল আটা রুটি রাখতে পারেন, লাল চালের ভাত রাখতে পারেন, একটু নাটসও রাখতে পারেন, যেগুলোতে অবশ্যই একটু স্কিনটা থাকে সেইটাকে একটু খেয়াল রাখতে হবে। এছাড়া আপনাকে খাদ্য তালিকায় রাখতে বলবো ভিটামিন সি কন্টেনিং কিছু খাবার, যে খাবারগুলো আপনার ইনফ্লামেশনটা দূর করবে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে। খাদ্য তালিকায় যদি আপনি ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায়, খাদ্য তালিকায় আপনাকে কিছু খাবারের সাথে রাখতে হবে আদা, রসুন এবং তুলসী পাতার মতো কিছু খাবার, যেগুলো আপনার ইউরিক অ্যাসিড কমাবে না কিন্তু আপনার যে প্রদাহগুলো আছে, যে ইনফ্লামেশনগুলো আছে সেগুলো আপনার ব্যথাটাকে উপশমন করতে সাহায্য করবে। খাদ্য তালিকাটাকে একদম নিউট্রিয়েন্ট এনরিচ করে দিতে হবে, কেননা কোনো খাদ্য তালিকায় যদি একটি খাবারও যদি কোনো নিউট্রিয়েন্ট যদি কম থাকে, যদি মিল রিপ্লেসমেন্ট করতে চান তাহলে একই জাতীয় খাবার থেকে মিল রিপ্লেসমেন্ট করতে হবে। কিন্তু কোনো একটা নিউট্রিয়েন্ট যদি কমে যায় আপনার বডিতে তাহলেই আপনার শরীরে সমস্যাগুলো বেড়ে যেতে থাকবে। সো সেই ক্ষেত্রে খাদ্য তালিকাটাকে করে ফেলুন ব্যালেন্স। যত ব্যালেন্স করতে পারবেন আপনার ব্যথা
খুব দ্রুত কমে যাবে আশা করা যায়। খাদ্য তালিকায় আপনি বিভিন্ন খাবারের ভিতরে রাখতে পারেন দুধ জাতীয় খাবার, কিন্তু অনেক রোগী আমাদের কাছে এসে বলে দুধ জাতীয় খাবার খেলে আপনার শারীরিক সমস্যা হয়, কিন্তু দুধের ভিতরেও বিভিন্ন ধরনের খাবারটাকে পরিবর্তন করে কিন্তু আপনি খাবার গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে লো ফ্যাট মিল্ক কিন্তু সবচাইতে ভালো। যাদের ইউরিক অ্যাসিড হাই থাকে তারা অনেক গাঢ় করে স্বর সমৃদ্ধ করে আপনারা কিন্তু মিল্কটা খেতে পারবেন না, সেক্ষেত্রে আপনি লো ফ্যাট মিল্ক দিয়ে যদি কোনো খাবার বানাতে চান সেটা কিন্তু খেতে পারেন। তাছাড়া আপনার খাদ্য তালিকায় একটু জুস রাখেন, প্রচুর পরিমাণে ফ্রুটস এবং ভেজিটেবল কিন্তু আপনার খাদ্য তালিকায় রাখতেই পারেন, কারণ শীতে এই তো সুযোগ। চারপাশে অনেক ধরনের কালারফুল সবজি আছে, সেই সবজিগুলো রাখেন, তবে রাখবেন না আপনি ফুলকপি বাঁধাকপির মতো খাবারগুলো, কারণ এই খাবারগুলো অনেক সময় অনেক পেশেন্টের ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেয় এবং ইনফ্লামেশনটা বাড়িয়ে দেয়। খাবার তালিকাতে আপনাকে ভিটামিন বি কমপ্লেক্সগুলো রাখতে বলবো। বি কমপ্লেক্সযুক্ত খাবারগুলো খেয়ে, ভিটামিন সি এবং জিঙ্ক সমৃদ্ধ খাবারগুলো খেয়ে আপনার বডিটাকে আপনি সতেজ এবং উৎফুল্ল রাখুন। একবার অপারেশন করবার পর আসলে এই যে কান দিয়ে পুঁজ এবং পানি পড়া সমস্যা, সেটির জন্য পুনরায় আবার কখনো অপারেশন করবার প্রয়োজন হয় কিনা? হতে পারে। যেমন আমরা যখন কানের পর্দা রিপেয়ার করি বা টিম্প্যানোপ্লাস্টি, মাইরিঙ্গোপ্লাস্টি, এই অপারেশনে ফেলিওর আছে, যেমন 90 থেকে 92% সাকসেস রেট বা 95%, সেক্ষেত্রে 5 থেকে 7টা কেস ফেলিওর হইতে পারে। যেটা একবার ফেলিওরে সেটা সেকেন্ড টাইম করা লাগতে পারে। আর যেটা আনসেফ ভ্যারাইটি, সেখানে সেই অপারেশনটার নাম হলো যে মডিফাইড রেডিক্যাল মাস্টোডিক্টমি অপারেশন করি। সেই অপারেশনে অনেক সময় যে এই অপারেশনের উদ্দেশ্য হলো যাতে কান ড্রাই হয়ে যায়, আর কখনো পুষ্পানি না আসে, নতুন পর্দা তৈরি হয় এবং কানের শোনার উন্নতি হয়। তো অনেক সময় ক্ষেত্র বিশেষে কান ড্রাই নাও হইতে পারে। যদি অপারেশন ঠিক মতো অ্যাডিকুয়েটলি না হয়, প্রপার ওয়েতে না হয়, সেক্ষেত্রে কানে ডিসচার্জ থেকে যেতে পারে। সেক্ষেত্রে আমরা 6 মাস পর্যন্ত অপেক্ষা করি যে কান শুকায় কিনা, ডিসচার্জ কমে যায় কিনা। যদি না হয় সেক্ষেত্রে আমরা আবার পরীক্ষা নিরীক্ষা করি, দেখি যদি ডিজিজ কান আবার থেকে যায় তাহলে সেকেন্ড টাইম রিভিশন সার্জারি করা লাগতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ এবং এনটিভি সকল দর্শক শ্রোতাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জি, প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কান দিয়ে পুঁজ ও পানি পড়া নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান। উন্নত বিশ্বের সাথে সাথে বিভিন্ন দেশে, বাংলাদেশেও এটা খুব একটা বার্নিং একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, কারণ প্রচুর ক্যান্সার রোগী এখন প্রচুর পাওয়া যাচ্ছে, তার ভিতরে মুখের ক্যান্সার একটা। কারণ আমাদের এই সাবকন্টিনেন্টে, আমাদের বিশেষ করে এশিয়ার, এই সাউথ ইস্ট এশিয়ার এই ক্যান্সার মানুষ খুব পান জর্দাতে খুব অভ্যস্ত, এবং ওরাল হাইজিন অনেক মেনটেন ঠিকমতো হয় না, এবং এই জন্য দেখতেছি আমরা গত লাস্ট কয়েক দশক ধরে মুখের ক্যান্সার বাংলাদেশে ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।